আপনার সাম্প্রতিক যে লেখালেখি, সাম্প্রতিক লেখাগুলোতে অনেকটা আগের চেয়ে অনেকটা বেশি শান্তি এবং সমঝোতার বাণী লক্ষ্য করা যাচ্ছে। এই শান্তি এবং সমঝোতার শর্ত হিসেবে যে জ্ঞানগত বা তাত্ত্বিক বক্তব্য প্রয়োজন, আগ্রহ সৃষ্টিকারী বক্তব্য, অথবা এমন কোন বক্তব্য যার দ্বারা স্বতঃপ্রবৃত্ত হয়ে যাতে ঐক্যবদ্ধ হতে পারে বা ভেতর থেকে একটা প্রেরণা সৃষ্টি হতে পারে, এবং যাতে আজকে যেমন একজন প্রবীণ হিরো চাচ্ছে বা একটা নেতৃত্ব চাচ্ছে, একজন জ্ঞানী গুণী চাচ্ছে, এই ধরনের বিষয় বা উপাদানগুলো এখানে আমরা পাচ্ছি। জাতিকে ঐক্যবদ্ধ করা এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা, এইটাই এই দেশের জনগণের কেন্দ্রীয় কাজ এখন। কিন্তু সংগঠনের অভাবে, অর্থাৎ দলের অভাবে, নেতৃত্বের অভাবে, নেতার অভাবে সেটা হচ্ছে না। লেখকদের মধ্যে লেখক সুলভ বৈশিষ্ট্য একেবারেই কমে গেছে। রেকর্ড হচ্ছে লেখকদের মধ্যে যে ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার, বৌদ্ধিক চরিত্র, বুদ্ধিগত চরিত্র, সেটারও দারুণ অভাব ঘটে গেছে। পাকিস্তান আমলে যেমন ছিল, বাংলাদেশ প্রতিষ্ঠার পরেও প্রথম ৮-১০ বছর যেমন ছিল, এখন সেটা নাই। লেখক, বুদ্ধিজীবী বলে যারা পরিচিত, তারা বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের মেম্বার হয়ে গেছে। বৈদেশিক টাকায় যেসব সংগঠন চলে বুদ্ধিজীবীদের, সেগুলোকেই আমরা সিভিল সোসাইটি অর্গানাইজেশন বলছি। যেমন ইলেকশন ওয়াচ, ডেমোক্রেসি ওয়াচ, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স, জানিপ, তারপরে মানবাধিকার সংস্থা, নারীবাদী সংগঠন, পরিবেশবাদী সংগঠন, এই সুজন, প্রশাসনের জন্য নাগরিক, তারপরে সেন্টার ফর পলিসি ডায়ালগ, এই জাতীয় সংগঠনগুলোই সিভিল সোসাইটি অর্গানাইজেশন। তো এইসব অর্গানাইজেশনের যারা সদস্য, যারা কর্তা ব্যক্তি, তাদের বোধ, বুদ্ধি, চিন্তা ভাবনা তাদের সংগঠনের দ্বারা এবং বাইরের নানান শক্তির দ্বারা নির্ধারিত হয়, প্রভাবিত হয়। তার ফলে তাদের কথাবার্তা, তাদের কাজ সময়ের দাবির সঙ্গে খাপ খায় না। সময়ের দাবি গণতন্ত্রকে সফল করা। গণতন্ত্র কি নয়, গণতন্ত্রের প্রতিষ্ঠা কিভাবে সম্ভব, গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য রাজনৈতিক দলের গুরুত্ব কি, এইসব বিষয়ে সত্যনিষ্ঠার সঙ্গে আলোচনা দরকার। এই আলোচনার কারণে আমার একটা বই আছে, গণতন্ত্র, নয়া গণতন্ত্র, কিন্তু এই দিকে আমি আমাদের বুদ্ধিজীবী সমাজের, শিক্ষিত সমাজের কোন আগ্রহ লক্ষ্য করি না। এরকম একলা আরো কেউ কিছু ভালো চিন্তা, গুরুত্বপূর্ণ চিন্তা প্রকাশ করে, সেগুলো তাদের বইতেই সীমাবদ্ধ আছে। একটা পাঠ আন্দোলন দরকার, স্টাডি মুভমেন্ট ইংরেজিতে বলে। এগুলোতে এখন আগ্রহ নষ্ট হয়ে গেছে। ফেসবুক, এই অনলাইন অ্যাক্টিভিটিতে তরুণরা এবং প্রবীণরাও অনেকে চলে গেছে। তো ফেসবুক এবং অনলাইন অ্যাক্টিভিটিদের মধ্য দিয়ে ভালো চিন্তা প্রকাশিত হচ্ছে, কিন্তু এরও কতগুলো লিমিটেশন আছে। যেমন ফেসবুকে ছোট ছোট লেখা সাধারণত প্রচার করা হয়, কথাবার্তা বলার মতো লেখাই থাকে। কেউ বুদ্ধিমত্তার পরিচয় দেন, কেউ রানিং এর পরিচয় দেন, কৌতুকবোধের পরিচয় থাকে। কিন্তু একটা জাতি গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠনের জন্য চিন্তা বিস্তৃত পরিসরে নেওয়ার দরকার হয়, সেটা এতে সম্ভব হয় না। তাছাড়া স্ক্রিনে পড়ে অনেক জিনিস ভালোভাবে বোঝা যায় না। কোনো দীর্ঘ লেখা সেজন্য কেউ প্রচারও করে না, কেউ পড়তেও যায় না। এগুলো হলো ফেসবুক লিমিটেশন। অনলাইন অ্যাক্টিভিটি এই সব সীমাবদ্ধতা হয় না। এখন বই পড়া দরকার, এটা ঠিক কথা।
যে প্রতি বছর অন্তত 10,000 বই বাংলাদেশে বের হয় নানা বিষয়ে। এই 10,000 বইয়ের মধ্যে 10টা বই বা 20টা বই মানে গুরুত্বপূর্ণ। সেই 10টা বা 20টা বইকে যে নির্দিষ্ট করা, কেউ কেউ পড়ে বলবেন যে এই বইটা ভালো, এই ধরনটা আমাদের সমাজে গত 30-35 বছর ধরে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এগুলো হলো আমাদের সমস্যা। আমার লেখার কথা বলছেন, আমি শান্তি এবং শান্তিপূর্ণ উপায়ের কথাই বলে আসছি। বিশেষ করে গত 2-3 বছর ধরে আরো বেশি জোর দিয়ে বলছি, এই কারণে যে এখন সংঘাত, সংঘর্ষ, পক্ষ প্রতিপক্ষ, ক্রিয়া প্রতিক্রিয়া, হিংসা প্রতিহিংসা এতটা আমাদের সমাজে বেড়ে গেছে, অসহিষ্ণুতা এতটাই বেড়ে গেছে যে এইখানে সত্য কথা, ন্যায়ের কথা, কল্যাণের কথা, সর্বজনীন কল্যাণের এইগুলো বলতে গেলেই বিরুদ্ধ শক্তি, যারা কায়েমি স্বার্থবাদী, তারা এত প্রবল যে নানাভাবে এটিকে নষ্ট করে মেরে ফেলে। এই অবস্থায় একটু পিছিয়ে গিয়ে শান্তিপূর্ণ উপায়ে ভালো বক্তব্য প্রচার করা এবং জনসমর্থন অর্জন করা, কিছু জ্ঞানী যোগ্য তৈরি করা, এটা দরকার। এরকম ধারণা থেকে আমি এইভাবে কাজ করছি। আমি যে আজ থেকে 11 বছর আগে 8 দফা আমাদের মুক্তি ও উন্নতির কর্মসূচি বলে একটা বক্তব্য প্রচার করছিলাম, এটা এখনো প্রচার করছি এবং প্রতিবার ছাপার সময় একটু রিভাইজ করি। গত বছর 1.5 ধরে এটার একটা সংক্ষিপ্ত রূপ 8 দফা আমাদের মুক্তি ও উন্নতির কর্মসূচি, এইটাই। কিন্তু আগে যে 3 ফর্ম পরিসরে ছিল সেটার সংক্ষেপ করে 1 ফর্মের মধ্যে এনে প্রচার করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এটা পুনর্মুদ্রণ হচ্ছে। আমি নিজেও চাইছি এটা পুনর্মুদ্রিত হোক, প্রচারিত হোক। যদি কোনো দল, কোনো নেতা এটা গ্রহণ করতেন এবং দল থেকে নেতৃত্ব দিয়ে এটা প্রচার করা হতো, তাহলে দেখা যেত এর মধ্যে কি বিরাট বিপুল শক্তি নিহিত আছে। 1954 সনের যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, মুসলিম লীগকে সম্পূর্ণ পরাস্ত করেছিল। একইভাবে 1960-এর দশকের 6 দফা কর্মসূচি, 11 দফা কর্মসূচি, ছাত্র সংগ্রাম পরিষদের, এইগুলো যেভাবে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, জাগিয়ে তুলেছিল, আমাদের এই 11 দফা সেইভাবেই জাগিয়ে তুলতে পারে। আমার যেটুকু সাধ্য আমি সেটুকু চেষ্টা করছি। এখনো যতটা পারা যায় আমি কাজ করে যেতে চাই, কিন্তু আমি তো একলা। যদি একজনের জায়গায় 2 জন হতাম, 2 জনের জায়গায় 4 জন 5 জন একত্র হয়ে কাজ করতে পারতাম, তাহলে আমরা যে চিন্তা প্রকাশ করি, আমি যে বক্তব্য প্রকাশ করি, এইটাও খুব শক্তিশালী হয়ে উঠত। আমি এখনো বিশ্বাস করি, আমি যে মত গত 50 বছর ধরে আমার বিভিন্ন বইতে প্রকাশ করে আসছি, যদি আমাদের জাতি কোনোদিন জাগ্রত হয় তাহলে এই চিন্তাকে মূল্য দেবে। আমাদের এইখানে সেই বেগম রোকেয়া, ইসমাইল হোসেন সিরাজি, তারপরে এস ওয়াজেদ আলী, এই যে মোহাম্মদ লুৎফুর রহমান, একজন লেখক, মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন বই লিখেছেন, ইয়াকুব আলী চৌধুরী, মোহাম্মদ বরকতুল্লাহ, কাজী নজরুল ইসলাম, কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, মোতাহের হোসেন চৌধুরী এবং আরো অনেক লেখক যেসব মত প্রকাশ করেছেন এই জাতি, এই সমাজকে গড়ে তোলার জন্য, সেগুলো মূল্যবান। আমি যে লেখকদের নাম উল্লেখ করলাম তারা প্রত্যেকেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকলের উন্নতি চেয়েছেন। তারা প্রত্যেকেই সর্বাঙ্গীন বা সর্বজনীন কল্যাণে গণতন্ত্রের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। মানুষে ঘৃণা, বিদ্বেষ, বিভেদ এবং হিংসা প্রতিহিংসার অবসান কামনা করেছেন। কেউ কেউ মুসলিম হিসেবে বিশেষভাবে মুসলিম সমাজের গড়ে ওঠার এবং উন্নতির কথা বলেছেন, যে পৃথিবীর অন্যান্য সম্প্রদায়ের ধর্মের সঙ্গে মিলেমিশে চলতে গেলে যোগ্যতা অর্জন করা দরকার, ওইভাবে চিন্তা করেছেন। তো এই ধারায় আমিও চিন্তা করি। আমি যে লেখকদের নাম উল্লেখ করলাম এর পেছনে আছেন রামমোহন, ইয়ং বেঙ্গল দল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র এবং আরো অনেক লেখক, রামেন্দ্র সেবন, ত্রিবেদী, জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, নানান বিষয়ে অনেক মনীষী আছেন। বাংলার এই হিন্দু মুসলিম মনীষীরা যে ধারায় চিন্তা করেছেন, আমি সেই ধারায় চিন্তা করি। যে ঐতিহ্য অবলম্বন করে তারা চিন্তা করেছেন, বাঙালি জাতি, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, আমি সেই
অবস্থান থেকে চিন্তা করি, কাজ করি। এবং আমি মনে করি আমাদের সকলেরই এইভাবে চিন্তা করা এবং কাজ করা উচিত। আচ্ছা, তো যাদের নাম বললেন, লেখক তো অনেক, এখন এক কাজী নজরুল, এক রবীন্দ্রনাথেরই তো লেখা প্রচুর প্রচুর রবীন্দ্র রচনাবলী কেউ যদি স্টাডি করে তার অর্ধেক জীবন পার হয়ে যাবে, সারা জীবনেই পার হয়ে যাবে। তাইলে কেউ কেউ তা করছে। তাহলে এতজন লেখকের সবগুলো লেখা স্টাডি করা, আয়ত্ত করা করে এরপরে আবার লেখকদের কিন্তু আপনি সবাইকে বলছেন ইতিবাচক দিক থেকে, কিন্তু তাদের লেখার মধ্যে প্রচুর সাংঘর্ষিকতা আছে, বিপরীতমুখিতা আছে। তো যেসব লেখকদের মধ্যে বিপরীতমুখিতা আছে তাদের পরস্পরকে কিভাবে এক সারিতে আপনি পেশ করেন? হ্যাঁ, এখন সাধারণ একজন পাঠক যেভাবে সবাইকে বিচার করার, স্টাডি করার সময় সুযোগ হতে থাকবে না, আপনার পক্ষে তাদের নাম উল্লেখ না করে বা সবাইকে না নিয়ে আসে, তাদের ভালোগুলোকে সমন্বিত করে আপনি সংক্ষিপ্ত একটা রূপ পেশ করলেই তো, বা যে কোনো একজন ব্যক্তিটা করলে আমরা পেয়ে যাই। যারা বৃহত্তর শিক্ষিত সমাজের মানুষ তারা সকলেই একভাবে এইসব বিষয়কে গ্রহণ করবেন না। সমাজে নেতৃত্বের প্রশ্ন আছে, লেখক সমাজেও সেটা আছে। কিছু লেখক, কিছু চিন্তাবিদ অনেকের লেখা পড়বে, যাদের নাম আমি উল্লেখ করেছি তাদের প্রত্যেকেরই 5 পৃষ্ঠা করে 10 পৃষ্ঠা করে লেখাও যদি বুঝে শুনে পড়ে তাহলে অনেক কিছু জানা হবে। এবং কারো কারো লেখা নিজেরই ইচ্ছা হবে আরো বেশি পড়ি। কিছু কিন্তু অনেকেই আছে, হ্যাঁ, কিছু মানে কঠিন লেখা বুঝে শুনে যদি পড়া যায় তাহলে অনেক কঠিন লেখা সহজ হয়ে যায়। নানান উপায় আছে পড়ার। আমি যাদের উল্লেখ করলাম তাদের মধ্যে মতের ভিন্নতা আছে, আবার মতের ঐক্যও আছে। মতের ভিন্নতাগুলোই তো আজকের সমাজে বাস্তবায়িত সংঘাত। আমাদের সমাজে এখন যারা সংঘাত সংঘর্ষ করছেন, মতের ভিন্নতাগুলো যে তারা ঠিক মতো ধরতে পারছেন তা না। অনেকটা অনুমিত ধারণা, কল্পিত ধারণা সমাজের নানা স্বার্থান্বেষী গ্রুপ, দল দ্বারা প্রচারিত হয়ে তারা মানে ঠিক মতো ধরতে পারছে না, বুঝতে পারছে না। যেমন ধরি যে কাজী নজরুল ইসলামের সঙ্গে রবীন্দ্রনাথের অনেক পার্থক্য আছে, কিন্তু মূল বিষয়গুলো মানুষকে ভালোবাসা, মানুষের কল্যাণে চিন্তা করো, এই পার্থিব জগৎটা মূল্যবান, জীবনকে অস্বীকার করো না। নানা ধর্ম, নানা মতের মানুষ আমরা হব, কিন্তু সব ধর্মের লোকদের নিজের নিজের ধর্ম পালন করার সুযোগ রাষ্ট্রের মধ্যে থাকবে। কোন ধর্মকে অন্যের উপরে জবরদস্তি করে চালিয়ে দেওয়া উচিত নয়। মন্দির, মসজিদ, গির্জা থাকবে, কিন্তু মন্দির, মসজিদ, গির্জা থেকে যদি ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, জবরদস্তি করা হয়, তাহলে সেটা ভুল। এই ধরনের কথা নজরুলের লেখাতেও বহু বিচিত্রভাবে আছে, রবীন্দ্রনাথেও আছে। লক্ষ্য করলেই দেখা যাবে যে রবীন্দ্রনাথও মন্দির, মসজিদ অবলম্বন করে যারা মানে ধারণা মানুষের উপর চাপিয়ে দিতে চায় তাদের ধারণাকে ভুল বলছেন, অন্যায় বলছেন। নজরুল ইসলাম এই কথাটা আরো জোর দিয়ে বলছেন। কিন্তু ধর্মের উদ্দেশ্য সর্বজনীন কল্যাণ এবং ধর্মের উদ্ভব এবং বিকাশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে প্রত্যেক ধর্মই বিভিন্ন বিকাশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ভূমিকা পালন করেছে, কিন্তু প্রত্যেক ধর্ম প্রবর্তক এবং ধর্মই আরম্ভ করেছে শোষিত, নিপীড়িত, মুক্তিকামী, বঞ্চিত মানুষের মুক্তির জন্য। প্রত্যেক ধর্মই আরম্ভ করেছে সত্যের সন্ধানে। সব ধর্মকে নিয়ে, সব ধর্মের পক্ষে এরকম গোজামিন বক্তব্য দিয়ে তো আমাদের জাতির মীমাংসা হচ্ছে না। মীমাংসা হচ্ছে না যে এটা ঠিক গোজামিল বক্তব্য না, এটা সহিষ্ণুতার বক্তব্য না। সব ধর্মে একটা কথা বলি যে ইসলাম ধর্ম প্রবর্তন করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তিনি আরব দেশে তৎকালীন যতগুলো ধর্ম ছিল, প্রধানত খ্রিস্ট ধর্ম ছিল, ইহুদি ধর্ম ছিল, আর ইসলাম প্রচারিত হয়েছে। এই সব ধর্মের গণ্যমান্য লোক যারা, প্রভাবশালী লোক যারা, তাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনার সনদ তৈরি করেছে, মদিনা সনদ। তারপরে মুসলমানদের উদ্দেশ্যে বিদায় হজের ভাষণে অনেক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সেইখানে
যে ঐক্যের কথা বলছেন, যে সাম্যের কথা বলছেন নিজের ধর্মের ভেতরে এবং অন্য সম্প্রদায়গুলো, আমি এই দৃষ্টিভঙ্গিটার কথাই বলছি। এখানে যারা এই ঘটনাটা যদি আপনি বলেন, এটা ইতিবাচক দিক যদি বলেন ইসলামের এবং এর পক্ষে বলেন, তাহলে সেই জবাবগুলো আপনাকে দিতে হবে ইসলামের বা সাহাবাগণের যে যুদ্ধ সম্পর্কে আজকের বিশ্বের যে প্রশ্ন, পর্দা সম্পর্কে আজকের বিশ্বের যে প্রশ্ন, বিবাহ সম্পর্কে আজকের বিশ্বের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আপনাকে দিতে হবে। অবশ্যই সেইগুলোই আলোচনা করতে হবে। আজকে তীব্রভাবে উগ্রভাবে নারীবাদী আন্দোলন প্রচারিত হচ্ছে গত অন্তত 35 বছর ধরে। এখানে নারী পুরুষ সম্পর্ক বিষয়ে আলোচনা করতে নারীবাদীরা মোটেই আগ্রহী না। নারীবাদীদের মধ্যে নারী আছে, পুরুষও আছে। নারীবাদী আন্দোলন যারা তীব্রভাবে করছেন তারা নারীর ক্ষমতায়নের কথা বলছেন। ক্ষমতায়ন মানে কি? বড় বড় পদ লাভ, যে পদে গেলে অন্যের উপরে কর্তৃত্ব করা যায়, প্রভুত্ব করা যায়, এটাই তো ক্ষমতা, কর্তৃত্ব। এই কর্তৃত্বের কথা বলছেন এবং এইটা দিয়ে নারীবাদী আন্দোলনের সমর্থকেরা অনেক কিছু অর্জন করেছেন। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতৃত্বে এই অন্য দলের সভাপতি, আরেক দলের সাধারণ সম্পাদক, পার্লামেন্টের সদস্য ইত্যাদি, মন্ত্রী ইত্যাদি, একটা গুরুত্বপূর্ণ সংখ্যা আজকে কর্তৃত্বশীল অর্থাৎ ক্ষমতায়ন হয়েছে। আজকে সেক্রেটারিয়েটে গেলে সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, যেগুলো ক্ষমতা, আমরা বেশ নারীদের উপস্থিতি বা অবস্থান লক্ষ্য করি। আজকে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের, জাজ কোর্টের বিচারকদের দেখলে লক্ষ্য করি সেখানে একটা গুড নাম্বার আসছে। তো এই জায়গাটা তো ইসলাম এইভাবে দেখে না। ইসলামের পক্ষে বলে, ইসলাম এইভাবে দেখে না। এইটা কি গণতন্ত্র এইভাবে দেখে? আমার কথা স্পষ্ট। গণতন্ত্র যদি আমরা মিন করি, গণতন্ত্রের যারা দার্শনিক, আমেরিকাতে জেফারসন কিংবা আব্রাহাম লিঙ্কন, তারা কি এইভাবে দেখেছেন? অথবা ব্রিটেনে এই কি বলে স্টুয়ার্ট মিল, ডারউইন, হার্বার্ট স্পেন্সারদের কথাও বলা যায়। এই জায়গাটাই হয়তো গণতন্ত্র এইভাবে দেখে নাই। তাদের চিন্তা এবং আরো পরবর্তীকালে বার্টন রাসেল কিংবা জন ডিভি, বার্টন রাসেল ব্রিটেনের, জন ডিভি আমেরিকার, জাপল সার্চ ফ্রান্সের, আরো নানান দেশের। রাসেল তো এখানে বিয়েকে সমর্থন করতে পারেন নাই এবং তিনি বার্টন রাসেল মেরিজেন মরালস বইতে যে কথা বলছেন তিনি আলোচনা করেছেন। পরিবারের উদ্ভব, বিকাশ, পরিবার ব্যবস্থা কেন আসলো ইত্যাদি আলোচনা করছেন। তারপরে তিনি যে কথাটা বলতে চাইছেন সেটা হল যে নারী পুরুষ সম্পর্ককে বিবাহ নামক প্রথার দ্বারা বিভিন্ন ধর্ম যেভাবে ধরে রাখতে চাইছে, বাস্তবে দেখা যাচ্ছে সেটা সম্ভব না। এখানে অনেক কিছু রিল্যাক্স করতে হবে এবং নরনারী সম্পর্কের ব্যাপারে এবং মানে অনেক কিছু অনুমোদন করতে হবে। মানুষের নারী পুরুষকে অন্যান্য বন্য প্রাণীর মতো কাপড় চোপড় ছাড়া বা এই ধরনের না, সে কথা ঠিক নেই। কাপড় চোপড় ছাড়া বন্য প্রাণীর মতো না, মানুষের মানবিক গুণাবলীর কথা, মানুষের মানবিক গুণাবলীর কথা এবং নরনারী সম্পর্ক আর অন্য প্রাণীদের সম্পর্ক, এর মধ্যে পার্থক্য আছে সেই কথা বলছেন। মানুষের সমাজে প্রেম আছে, যে জিনিসটা অন্য পশু পাখির মধ্যে দেখা যায় না। যদি কোথাও একটু আধটু লক্ষণ দেখা যায় সেটা সামান্য। আবার মানুষের মধ্যে পরকীয় আছে, স্বকীয় পরকীয় আছে। এই সবের ফলে বহু বিচিত্র সমস্যা আছে। এই সমস্যাগুলো বার্টন রাসেল এক্সামিন করেছেন। এখন আপনি যদি ইসলামের কথা বলেন তাহলে আজকের পরিবর্তিত বাস্তবতা, ইসলামের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, পরিবর্তিত বাস্তবতার সঙ্গে ইসলামের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, এটা বাস্তবসম্মত করার জন্য নীতিকে অগ্রসর করা দরকার, যেটা বার্টন রাসেল বা আরো অনেকে বলেছেন। কিন্তু এটা কোন আলেম সমাজের পক্ষ থেকে বা ইসলামের পক্ষ থেকে সেটা আসছে। এগুলো অতিক্রম করে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, কাড়াকাড়ি এর ঊর্ধ্বে থেকে সর্বজনীন কল্যাণে চিন্তা করলে সবারই চিন্তা একটু পরিবর্তন করে যাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যে উল্লেখ করলেন, তিনি কিন্তু বিশেষত বাঙালি জাতিসত্তাকে সমর্থন করতেন আমি যতটুকু জানি। দ্বিতীয় নম্বরে
তিনি যে প্রেমের কবিতা, গল্প, উপন্যাস লিখেছেন, সেইগুলোর বিকশিত রূপই তো আজকের যুবক যুবতী তরুণ তরুণী ফেসবুক। একটুও না। যদি রবীন্দ্রনাথ যে প্রেমের কথা বলেছেন তার গানে, তার কবিতায়, তার উপন্যাসে, সেগুলো কিছু পরিমাণে বুঝলেও আজকে যে শারীরিক সম্পর্কের প্রাধান্য কিন্তু আছে না। রবীন্দ্রনাথের শারীরিক সম্পর্ক সম্পর্কে কথা সবচেয়ে কম আছে। এই যে রবীন্দ্রনাথের এত সুন্দর সুন্দর গান, এখানে দৈহিক মিলনের কথা আছে। এই যে শেষের কবিতা, এত চমৎকার উপন্যাস, এখানে মানে রবীন্দ্রনাথের প্রেমের ধারণার মধ্যে দৈহিক দিক আছে, কিন্তু সেইটা গৌণ। মুখ্য দিক হলো তার মনের আকাঙ্ক্ষা ইত্যাদি। এই মনের না, সেটা প্রবৃত্তিগত, মানুষের যে ভালো লাগা, প্রাকৃতিকতা ভালো লাগা, সেইগুলো নিয়ে তিনি কথা বলেছেন, গান রচনা করেছেন, গল্প উপন্যাস। তো সেইগুলো তো যখন অতিমাত্রায় হবে তখন তো মানুষের মন মস্তিষ্ক ধ্বংসের দিকে যাচ্ছে। শোনেন, রবীন্দ্রনাথ কবি, রবীন্দ্রনাথ সঙ্গীত রচয়িতা, রবীন্দ্রনাথ নাটক রচয়িতা, গল্প উপন্যাস লিখেছেন। কিন্তু রবীন্দ্রনাথ ছোটবেলা থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই তিনটা বিষয় কখনো বাদ দেন নাই। আর গল্প উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, ধর্মতত্ত্ব, সমাজতন্ত্র, সভ্যতা বিষয় লিখেছেন, সেগুলো ছিল এই তিনটা বিষয় প্রধান। একটা হলো কবিতা, আরেকটা হলো গান, আরেকটা নাটক। এখন রবীন্দ্রনাথের মূল পরিচয় কবি হিসেবে, সঙ্গীত রচয়িতা ও কবি। কবি হিসেবে যারা লেখেন তারা প্রধানত আবেগ অনুভূতি নিয়ে লেখেন, আবেগ অনুভূতির প্রকাশ ঘটে, তার মধ্যেও সংযম, তার মধ্যেও বিচার বিবেচনা থাকে। কিন্তু একজন দার্শনিক, একজন সমাজবিজ্ঞানী, একজন মনোবিজ্ঞানী যেভাবে বিচার বিবেচনা করেন সেইভাবে না। এটা নজরুল ইসলামেও লক্ষ্য করা যাবে। সমাজ পরিবর্তনের সূত্রে তো যে কোনো কবির চেয়ে যখন একজন দার্শনিক, যখন একজন সমাজবিজ্ঞানী, যখন একজন মনোবিজ্ঞানী লিখবেন, তখন রবীন্দ্রনাথের কথা, নজরুল ইসলামের কথা, আরো অনেকের কথা একটু ভিন্ন রূপ পাবে এবং সমস্যার সমাধানের জন্য কংক্রিট নীতি তারা তৈরি করতে পারেন। আপনি গণতন্ত্রে বিশ্বাসী হলে বর্তমান ঐতিহাসিক পর্যায়ে এই নীতি গণতন্ত্র এবং এই নীতিগুলো মান্য করে চলা দরকার। এগুলো আমেরিকাতে, ইউরোপে বুর্জুয়া গণতন্ত্রে, বুর্জুয়া ধারায় এই নীতিগুলো তারা কম বেশি অবলম্বন করছে। আর আমাদের দেশের অন্যান্য যেগুলো দুর্বল রাষ্ট্র, দুর্বল জাতি, এইসব জায়গায় এই জিনিসগুলো নাই। নানাভাবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তারা আমাদেরকে এইগুলো চর্চায় যেতে দিতে চায় না। আর যেতে না দিতে চাইলেও আমরা আমাদের স্বার্থে নিজেদের মতো চিন্তা করবো। এর জন্য যে নেতৃত্বের দরকার সেটা এখানে নেই। সেই কারণে আমরা এই বিপর্যয়ের মধ্যে করি। নারীবাদী আন্দোলন আমি কখনো সমর্থন করি না। আমি সবসময় এটা সম্পর্কে ক্রিটিক্যাল। নারী পুরুষ সম্পর্ক পুনর্বিবেচনা দরকার। আমি সবসময় বলেছি যে আমি মানববাদী, হিউম্যানিস্ট, এবং হিউম্যানিজমের মধ্যে নারী এবং পুরুষ উভয়ই হিউম্যান বিইং। মানববাদী, মানবতাবাদী আর মানবাধিকার কর্মী এক না। মানবাধিকার কর্মী যারা, তারা বিদেশি টাকায় এনজিও করেন, সিভিল সোসাইটি অর্গানাইজেশন করেন। আর মানববাদী, মানববাদ একটা দর্শন এবং একটা দার্শনিক অবস্থান। এবং মানববাদীদের মধ্যেও একজনের চিন্তার সঙ্গে অন্যজনের চিন্তার পার্থক্য আছে। যেমন আইনস্টাইন একজন মানববাদী, বার্টন রাসেল একজন মানববাদী, জাপান সার্চ একজন মানববাদী। কিন্তু তাদের চিন্তা ভেতর থেকে দেখলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে এক, আবার অনেক ক্ষেত্রে ভিন্নতা হচ্ছে। এইগুলো অ্যাডজাস্ট করি। যাদের নামগুলো বললেন তাদের চিন্তার লেখনির সেই কংক্রিট নীতিটাই তো আপনার মতো ব্যক্তিত্বদের কাছ থেকে আমরা আশা করি। এটা বের করতে হবে কংক্রিট নীতি। যেমন আমি যে ৮ দফা কর্মসূচি বলছি, এই কর্মসূচি ভালো করে পড়লে, আলোচনা সমালোচনা করলে মোটামুটি এই কালের রাজনীতির জন্য প্রয়োজনীয় মূল নীতিগুলো তাতে আছে। যারা ধর্ম অবলম্বন করবেন তাদের এটার বিরোধিতা করার কারণ নাই, এর সঙ্গে নতুন পয়েন্ট যোগ করতে পারে। আমরা মনে করি এই বক্তব্যকে পূর্ণতা দেওয়ার জন্য আরো কিছু পয়েন্ট যুক্ত করা দরকার। যেমন ইসলাম সম্পর্কে কিছু কথা একজন যুক্ত করতে পারে। আমি মোটামুটি একজন মানববাদী গণতন্ত্রী অবস্থান থেকে এটা লিখছি।
28 দফাটা আমি কয়েকবারই পড়েছি, এর সঙ্গে আমি একমত না এবং অনেক অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, অনেক প্রশ্ন। যদি সেটা লিখে প্রকাশ করতেন এবং এটা যদি ইন্টারাকশনে যেত, অর্থাৎ মত এবং ভিন্ন মত, তাহলে তর্ক বিতর্কের মধ্য দিয়ে একসময় কেউ একজন সকলের কাছে গৃহীত বক্তব্য দিতে পারত। দীর্ঘদিন ধরে আমাদের জাতিকে বিভক্ত করে রাখা হয়েছে, জাতি সত্তা নষ্ট করে দেওয়া হয়েছে। যে 6 দফা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি যে ধারণাটা দানা বেঁধেছিল, গড়ে উঠেছিল, মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ মুজিবের নেতৃত্বে। এইটা আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ মুজিবের নেতৃত্বে 1972 সনে লণ্ডভণ্ড হয়ে গেছে। সেই জাতীয় ঐক্য আর শেখ মুজিবের নেতৃত্বে রক্ষা পায়নি। আচ্ছা, এরপরে একে একে ভিন্ন বিষয় আসছে। ধর্ম নিরপেক্ষতা একটা বিতর্কিত বিষয় হয়ে থাকছে গোড়া থেকেই, এবং এই ধর্ম নিরপেক্ষতা যেভাবে প্রচারিত হয়েছে, আওয়ামী লীগ একভাবে বলছে, বামপন্থী দলগুলো উগ্রতার সঙ্গে বলছে, এবং অনেকেই বলছে যে ধর্ম নিরপেক্ষতা মানে নাস্তিকতা, বামপন্থী। আচ্ছা, 2, এর পাল্টা প্রতিক্রিয়া যারা ধর্ম অনুসরণ করে রাজনীতি করতে চান, চলতে চান, এবং সাধারণ মানুষও, তাদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আপনি বলেছেন গণতন্ত্র মানলে বা সমাজতন্ত্র মানলে ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন হয় না। আমি তা মনে করি। বার্টন রাসেলও তাই মনে করতেন, অগাস্ট তা মনে করতেন, জেফারসন কিংবা আব্রাহাম লিঙ্কন তারাও তাই মনে করতেন। তারা তাদের কনস্টিটিউশনে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম শব্দ যোগ করেননি। এবং আমি এই ব্যাপারে নিশ্চিত যে ব্রিটিশ কনস্টিটিউশনে সেকুলারিজম শব্দ থাকলে, ফরাসি কনস্টিটিউশনে সেকুলারিজম থাকলে, আমেরিকান কনস্টিটিউশনে সেকুলারিজম থাকলে তারাও একই রকমের বিপর্যয়ে পড়তেন। যে কারণে আমি এই ধর্ম নিরপেক্ষতাটাকে আমি মান্য করেছি, আমাদের সংবিধানে আছে, এখনো মান্য করি। কিন্তু সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, সংবিধানকে আরো উন্নত করা এবং জনকল্যাণে এটাকে আরো অগ্রসর করা, সেই অবস্থান থেকেই আমি বলেছি যে ধর্ম নিরপেক্ষতা শব্দটাই রাখা উচিত নয়। সেই সঙ্গে আমি এটাও বলেছি যে ধর্ম নিরপেক্ষতার প্রতিক্রিয়া হিসেবে, পাল্টা হিসেবে রাষ্ট্রধর্ম ইসলাম এটাও রাখার দরকার নাই। গণতন্ত্র যদি সঠিকভাবে মোটামুটি গণতন্ত্র হবে, তাহলে সেখানে ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি স্বীকৃত। আচ্ছা, যারা কেবল ধর্মভিত্তিক রাষ্ট্র করতে চান তারা ভিন্ন মত বলে ভিন্ন রকমের প্রতিক্রিয়া করতে চান, কিন্তু যারা চান যে না, পৃথিবীর সব মানুষ এক ধর্ম এক মতে আসবে না, গণতন্ত্রে আন্তরিকতা থাকলে ধর্ম নিরপেক্ষতা নিয়ে বাড়াবাড়ির কোন দরকারই হয় না, এই ব্যাপারে আমি। আর একটু পেছনে যাই, যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং হাল আমলের আমাদের হুমায়ুন আহমেদ, তো তাদের অনুসারী ভক্ত, তাদের হুমায়ুন আহমেদ বাংলাদেশে সাহিত্যের যে বিকাশ ঘটিয়েছেন, বাংলা সাহিত্যের ইদানিং কালে, তো হুমায়ুন আহমেদ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অনুসারী ভক্ত এবং তাদের লেখা পড়েছে প্রচুর যুবক যুবতী। তো এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং হুমায়ুন আহমেদের লেখাগুলোতে যদি মানুষের নিজেকে গঠন, জাতি গঠন, সমাজ গঠনের ভালো কোনো উপাদান থাকতো, তাইলে তো আজকের এই লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা একটা কিছু করে ফেলতো, তারা এইভাবে বিপদগামী হতো। এখানে আমি কথাটা বলি, এই দেশে তো শিক্ষিত সমাজের একটা বড় অংশ রবীন্দ্র ভক্ত, জি, নানাভাবে রবীন্দ্র, এবং এর বাইরের আরেকটা অংশ হুমায়ুন আহমেদের ভক্ত। আচ্ছা, রবীন্দ্রনাথের কথা আমি বলি। এখন রবীন্দ্রনাথকে ব্যবসায়ের পণ্য হিসেবেও তো ব্যবহার করছে রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র সঙ্গীত, কিছু টাকা আয় করা, কর্তৃত্বে যাওয়া। এখানে যে রবীন্দ্রনাথের ব্যবহারটা সকলেই সিনসিয়ারলি করছে তা না। যারা রবীন্দ্রনাথ নিয়ে কর্তৃত্ব করছে তাদের মধ্যে একটা ব্যবসায়িক মনোবৃত্তি আছে, তাহলে তাদের মধ্যে পাওয়ারের জন্য ব্যবহার করার মনোবৃত্তি আছে। তাহলে রবীন্দ্রনাথের অনুসারী ভক্ত প্রচুর থাকা সত্ত্বেও আজকের সমাজের যে দুরবস্থা, ছেলে মেয়েদের চেতনাগত যে দুর্বলতা বা নিষ্ক্রিয়তা, সেটার জন্য যদি আপনি তাদের নিজেদের ব্যবসায়িক মনোবৃত্তি বা অন্যদের ব্যবসায়িক কর্তৃত্বপূর্ণ মনোবৃত্তিকে দায়ী করতে পারেন রবীন্দ্রনাথকে পিওর রেখে, তাহলে রবীন্দ্রনাথ পিওর এই অর্থে যে তিনি আন্তরিকতার সঙ্গে সিনসিয়ারলি
সর্বজনীন তাহলে চিন্তা করেছেন, তাহলে সেই অর্থে এবং আমাদের তার ইসলাম- চিন্তা যে সবটা কার্যকর হওয়ার মতো আশ্চর্য রবীন্দ্রনাথ নিজেও দাবি যা হোক, করেননি, হ্যাঁ। রবীন্দ্রনাথের নিলেও সেই আশা ছিল না। আচ্ছা, কিন্তু তিনি তো আমার সাধ্য অনুযায়ী আমি দিয়ে যাচ্ছি। সেই মতো আজকের মুসলমানদের কার্যকলাপ নিয়ে যে ইসলামকে সমালোচনা করা হচ্ছে, হুম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমালোচনা করা হচ্ছে, হুম। সেটা কেন? আজকে হুমায়ুন আহমেদের বক্তব্য অনুসারে দিয়ে যদি আমরা তাকে হুমায়ুন আহমেদের কথায় পরে আসছি। আপনি যে কথাটা বলছেন রবীন্দ্রনাথের ব্যাপারে এই জিনিসটা রবীন্দ্রনাথের ব্যাপারে বললাম মোটামুটি যে রবীন্দ্রনাথ চেয়েছেন, হ্যাঁ এবং চেয়েছেন। তিনি ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, হিন্দু সমাজের ভেতর থেকে বেরিয়ে আসা ব্রাহ্মণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তৎকালীন সময়ে চ্যালেঞ্জ করেছেন, হুম। বাস্তবায়িত করেছেন, হ্যাঁ, হ্যাঁ। দেখিয়েছেন। তারপরেও আজকের মুসলমানদের জঙ্গিবাদী বা অন্যান্য কার্যকলাপে সরাসরি ইসলামকে কেন দায়ী করা হচ্ছে? সেটা আমি বলছি। একটা হলো যে ধর্মকে যারা মান্য করেন, অনুসরণ করেন, তাদের মধ্যে নানান মত, নানান ধারা থাকে। ইসলামের মধ্যেও কতগুলো আমাদের জানা পার্থক্য আছে, ইসলামের ব্যাপারে হ্যাঁ, জানা পার্থক্য আছে। কিন্তু আমাদের জানার বাইরেও যারা সুন্নি মুসলমান, সব সুন্নি মুসলমানের চিন্তা চেতনা উপলব্ধিতে একরকম না, কোরআন হাদিসকে উপলব্ধিতে পার্থক্য আছে। যারা শিয়া তাদেরও এরকম বৈচিত্র্যময়। এইগুলো মেনে নিয়েই সমাজে চলতে হয়, ধর্ম অবলম্বন করতে হয়। একেবারে নির্ভেজাল সম্পূর্ণ একমত হতে গেলে সফল হওয়া যায় না, হতাশ হতে হয়। এখন আপনি যে কথাটা বলছেন যে ইসলামের বিরুদ্ধে যেসব কথা বলা হয়েছে, আমি সবসময় তার বিরোধিতা করেছি, প্রবলভাবে মাঠে গিয়ে বিরোধিতা করিনি, কিন্তু আমার লেখার মধ্যে আমি যেগুলো সমর্থন করি না, অপছন্দ করি, এই কথাটা নানাভাবে বলতে চেষ্টা করেছি। আমার একটা উদ্দেশ্য ছিল যে যারা এই কাজ করছেন তারা সংযত হন, তারা নিজেদের ভুল বুঝুন, এটা চেয়েছি। কিন্তু তারা যেভাবে চলেছে, যেভাবে গিয়েছে, সেই প্রক্রিয়াটা দেখলে বোঝা যাবে যে কিভাবে তারা সম্পূর্ণ অনুচিত লাইন অনুসরণ করছে। আমার উপলব্ধি অনুযায়ী একটা কথা হলো যে ধর্ম সম্পর্কে আমাদের দেশের মানুষ উদাসীন ছিল। বিপুল অধিকাংশ লোক, অল্প লোকই ধর্মে আগ্রহী ছিল। ধরেন, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি যে তবলিগ করতে গেছিল, কিন্তু এরকম তবলিগ জামাত হতো না তখন। তারপরে জামাত, এবং এখন বলা হয়, পত্রিকায় লেখে, বিবিসি রেডিও প্রচার করে যে আরাফাতের জামাত পৃথিবীর বৃহত্তম মুসলিম কংগ্রেগেশন, মুসলমান জামাত। দ্বিতীয় বৃহত্তম মুসলিম কংগ্রেগেশন মানে জামাত হলো এই যে তবলিগ জামাত, ঢাকায়, বাংলাদেশে, টঙ্গীতে হয়। এই যে মানে বিরাট রূপ লাভ করলো, এটা লক্ষণীয়। কেন এরকম হলো? একসময় তো মানুষ ধীরে 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 ধর্ম থেকে সরে গেছিল। ছেলেটা বাচ্চা একটু দিতে পারে। এক সময়ে এই আম্বিয়া ওইখানে রেখে গেছে, কিছু মনে রাখেন, এটা নিয়ে নেয়। একটু স্টপ করে দিচ্ছি না, কথা বলে থাকি, কথা বললে অসুবিধা নেই। এখন এই যে ধর্মের বিরুদ্ধে অনেকে কথা বলেছেন, ক্রমাগত প্রচার করেছেন, তারা খুব অন্যায় কাজ করেছেন। তারা বুঝের সঙ্গে কাজ করেন, নানান মোহে পড়ে নানান লাভ লোকের জন্য এটা করেছে, এবং ধর্মের বিরুদ্ধে এসব যখন প্রচার আরম্ভ হল, তখন ধর্ম সম্পর্কে মানুষ নতুন করে সচেতন হয়ে গেল। যে লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, তিনিও ভাবলেন যে আমার পৈতৃক ধর্ম সম্পর্কে এইভাবে কথা বলবে খারাপ, এটা অপমান করার তো ব্যাপার। দুই, ইসলাম সম্পর্কে যে কথা বলছে এগুলো তো ঠিক না। এইভাবে নতুন করে সমাজে ধর্মীয় শক্তি, ধর্মবোধ, ধর্ম চেতনা জাগবে, এবং যত বেশি বিরোধিতা করেছে তত বেশি বিরোধিতা। এখন ধর্মের এই বিরোধিতাটা কারা আরম্ভ করলো, কিভাবে করলো? আমার পর্যবেক্ষণ অনুযায়ী 1980 সাল থেকে আমাদের দেশে, কোনো কোনো দেশে হয়তো আরো 1 বছর 1.5 বছর
2 বছর আগে থেকে মৌলবাদ বিরোধী আন্দোলন বলে একটা আন্দোলন চালানো হয়। বিবিসি রেডিও এই আন্দোলন চালায় এবং এই আন্দোলন চালাতে গিয়ে মানুষের ধর্মবোধকে, ধর্মবিশ্বাসকে আঘাত করে নানা রকম কথা বলা হয়েছে। প্রথমে সূক্ষ্মভাবে, পরে স্থূল। মৌলবাদ তখন ছিল একটা সম্পূর্ণ কল্পিত ধারণা। পরিকল্পনা করে কোন উদ্দেশ্য সফল করার জন্য এই ধারণাটা রূপ দেওয়া হয়েছে এবং বিবিসি রেডিও, ভয়েস অফ আমেরিকা এরা প্রচার করেছে, করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং পৃথিবীর সব দেশে ধর্মকে জাগিয়েছে, ধর্মীয় শক্তিকে জাগিয়েছে। ভারতে জওহরলাল নেহরু রাজনীতির যে ভিত্তি তৈরি করেছিলেন, তাতে ধর্মীয় শক্তি কখনো ক্ষমতায় আসতে পারবে না, এইটাই ছিল তার রাজনীতির ভিত্তি। গণতন্ত্র, সমাজতন্ত্র অবলম্বন করে ধর্মকে রাজনীতি থেকে দূরে রেখে রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, এটা ছিল জওহরলাল নেহরুর নীতি। আন্তরিকভাবেই তিনি সেটা করেছিলেন। মৌলবাদ বিরোধী আন্দোলন যখন ভারতে ছড়িয়ে পড়ল, তখন জওহরলাল নেহরুর পলিটিক্যাল কাঠামো ভিত্তিতে আঘাত লাগল এবং যেসব ধর্মীয় দল ভারতে কাজ করত, তারা এই মৌলবাদ বিরোধী আন্দোলনের প্রতিক্রিয়ায় অনেক দল ঐক্যবদ্ধ হয়ে গঠন করল বিজেপি মেরেছে ভারতীয় জনতা পার্টি, এবং জনতা পার্টি বাবরি মসজিদ ভেঙে ফেলল। 450 বছর ধরে বিরোধ ছিল এবং সেই বিরোধের মধ্যে জওহরলাল নেহরুরা এটা কোর্টে নিয়ে যান এবং কোর্টের থেকে রায় পেলেন যে স্ট্যাটাস কো রক্ষা করা, দরকার হলে আরো মামলা করো, যেমন আছে সেরকম রক্ষা করো। মন্দিরের জায়গায় মন্দির থাকবে, মসজিদের জায়গায় মসজিদ থাকবে এবং এটা বদ্ধ থাকবে, মন্দিরেও পূজা করতে যাবে না, মসজিদের মানুষ করতে যাবে না। এইভাবে দীর্ঘ 450 বছরই ছিল, বিভিন্ন সময় দুর্ঘটনা। সেই মন্দির খুলল, পূজা অর্চনা আরম্ভ করলো, আর মন্দির চলার আগে মসজিদ ভেঙেছে। এইটা যে এইভাবে সম্ভব হয়েছে, এটার পেছনে ওই মৌলবাদ বিরোধী আন্দোলনের প্রতিক্রিয়া, ধর্মীয় জাগরণ, এগুলো কাজ করেছে। এখন যারা মৌলবাদ বিরোধী আন্দোলন দিয়ে ধর্মকে জাগিয়ে তুলছে, তারা কারা? আমার পর্যবেক্ষণ অনুযায়ী রোনাল্ড রেগান এবং ব্রিটেনে মার্গারেট থ্যাচার, তখন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তারা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার অন্তত 10-12 বছর আগেই উপলব্ধি করেছেন যে সোভিয়েত ইউনিয়ন আর বেশি দিন থাকবে না, ব্রেকডাউন। তখন ডেমোক্রেসি সবচেয়ে ডেঞ্জারাস মতবাদ হিসেবে আসবে। আমাদের যে দুনিয়াব্যাপী সাম্রাজ্যবাদী কর্তৃত্ব, এটা রক্ষা করা কঠিন হবে। গণতন্ত্রীরা অত্যন্ত ভায়োলেন্ট হয়ে তাদের অধিকারের দাবি নিয়ে আসবে। এইটাকে কি করে চেক দেওয়া যায়, এই জন্য তারা মনে করবেন যে ধর্মকে জাগানো দরকার। হ্যাঁ, ষড়যন্ত্র। তাদের দার্শনিকরা, তাদের ইকোনমিস্টরা করলেন, ধর্মসভা করলে এবং ধর্মের জন্য টাকা দিলে এগুলো মেরে খাবে ধর্মের জায়গা। কি করা যায়? তাদের সাইকোলজিস্টরা বললেন যে মানুষ ধর্ম থেকে সরে থাকলেও যদি ধর্ম বিরোধী প্রচার চালানো যায় সুকৌশলে, তাহলে যারা ধর্ম সম্পর্কে উদাসীন, এমনকি বিরূপ, তারাও অনেকে ধর্মের দিকে চলে আসবে এবং ধর্ম পুনরুদ্ধারকে করা যাবে। এই সব ধারণা থেকে সিদ্ধান্ত নিয়ে মৌলবাদের ধারণাটা তৈরি করা হয়েছে, উদ্ভাবন করা হয়েছে, এটা প্রচার করা হয়েছে। খ্রিস্টান ওয়ার্ল্ডে, খ্রিস্টানদের গির্জাগুলোতে একটা আন্দোলন ছিল এই 1890 থেকে 1910, এই সময় 10-15 বছর আন্দোলন ছিল। কি আন্দোলন? একদল চার্চের ভিতরে নিল, বললেন যে আমাদের ধর্মকে ডেভেলপিং করতে হবে, পরিবর্তিত জ্ঞান, বিজ্ঞান এবং বাস্তবতায় আমাদের কিছু নতুন নীতি নিতে হবে, বাইবেলের অনুসরণ। এই কথা যারা বলছেন তাদের পরিচয় ছিল মডার্নিস্ট, আধুনিকতাবাদী। তখনই এদের পাল্টা ক্যাথলিক গ্রুপ জানানো, যারা ফান্ডামেন্টাল, না
এক বিন্দু পরিবর্তন হতে পারে না। বাইবেলে যা লেখা আছে সেটাই। এভাবে খ্রিস্ট ধর্মকে তারা সংরক্ষণ করতে চাইবে। এই বিরোধের একদিকে ফান্ডামেন্টালিস্ট, একদিকে মডার্নিস্ট, এই জন্য কিন্তু এটা বাইরের সমাজে স্প্রেড করেনি। ইট ওয়াজ এ মুভমেন্ট উইদিন দি চার্চেস, এবং এটা বেশি দিন কন্টিনিউ করেনি, 10 বছর 12 বছর। এবং এই 1890 পরে 1910 আগে মাঝখানে 10-12 বছর এই আন্দোলন। দেন ইট ওয়াজ ফরগটন। যারা মডার্নিস্ট ছিল তারা উইন করেছে, যারা ফান্ডামেন্টালিস্ট ছিল তারা পিছিয়ে গেছে। এইভাবে এটা থেমে গেছে। সেই ধরি যে 1910 সনে ওই আন্দোলন শেষ হয়েছে, তারপরে 1980 সনে এন্টি ফান্ডামেন্টালিস্ট মুভমেন্ট। তখন তো এর কোনো বাস্তবতা নাই, পৃথিবীতে মডার্নিস্টও নাই, ফান্ডামেন্টালিস্টও নাই, দুনিয়া বলে। এইখানে পরিকল্পনা করে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো এবং ইসলামকে কেন্দ্র করে এই ধারণাটা ডেভেলপ করেছে। ইসলামকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ যে মিডল ইস্ট হল স্টোর হাউস অফ ওয়েলথ, পৃথিবীর সম্পদের একটা গোদাম। এটা বড় গোদাম। মধ্যপ্রাচ্য আরো আছে, কিন্তু মধ্যপ্রাচ্যে তাদের তেল আছে, গ্যাস আছে, সোনা আছে, হীরা আছে। এইগুলো এক্সপ্লয়েট করার জন্য মধ্যপ্রাচ্যকে বিশেষভাবে মানে কাবু রাখা এবং এন্টায়ার মুসলিম ওয়ার্ল্ডকে চিন্তা চেতনার দিক থেকে বিভ্রান্ত করে রাখা, এইটা ছিল সাম্রাজ্যবাদীর জন্য। কোন থিওরি অর্থাৎ মতবাদ বা ধর্মকে বিরোধিতা করে জাগিয়ে তোলা যায়, এটা তো করছে না। তারা এমন কৌশল নিচ্ছে, তাহলে আমরা কেন এরকম কৌশল নিতে পারি না? নিতে চাই, আমরা কৌশল বের করতে পারবো, কিন্তু আমাদের মধ্যে একটা সেন্স অফ ইনফিরিয়রিটি, আমরা নিচ, আমরা হীন, আমাদের বুদ্ধিমত্তা কম। এই কথাটা ব্রিটিশ আমেরিকানরা গত 100 বছর ধরে ক্রমাগত প্রচার করে আসছে নানান কৌশলে। আর আমাদের দেশের যারা বুদ্ধিজীবী তারা ক্রমাগত আমরা খুব নিচ, আমরা খুব হীন, এই কথা মেনে নিয়ে চলছে। একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স, একটা ইনফিরিটি কমপ্লেক্স। একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে এসে কিছু উল্টো কথা বলছে, তাহলে আচ্ছা এই অন্যরকম ছিল। আপনার লেখায় বারবার কিছু গোষ্ঠী এবং পক্ষের নাম বিরোধিতার আদলে উচ্চারিত হতে দেখা যায়। শেষ বিচারে এর দ্বারা কি ওরাই লাভবান হচ্ছে না? যেমন ভাবে ওরা ইসলামের মৌলবাদের বিরোধিতা করতে গিয়ে মৌলবাদকে জাগিয়ে তুলেছে, ঠিক আপনি যে বারবার বিবিসি রেডিও এরপরে আরো কি কি ওইগুলো যে উচ্চারণ করে, এর দ্বারা তো তারাই লাভবান না। এটা সব ক্ষেত্রে একরকম হয়। যদি ধরি আজকে বিবিসি ওয়ালা যারা, তাদের অবস্থান, বক্তব্য এবং সেই কন্টেক্সটে আমার বক্তব্য, ধর্মীয় শক্তি ছিল নিষ্প্রভ, ঘুমন্ত। সেই ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলছে আত্মরাদের ঘামের তুই বাঁচা। আত্মরাদের তো নাড়াচাড়া নাই, একটা ঘা দিয়ে যদি নড়ে, ঠিক সেরকম ধর্মীয় শক্তিকে ঘা দিয়ে বাঁচিয়ে তুলছে। আর আমি যাদেরকে বলছি তারা তো মরাল পাওয়া, ফ্রম ওয়াশিংটন ডাউন টু ঢাকা, তারা ক্ষমতায় আছে। এখানে ব্যাপারটা অন্যভাবে কাজ করে। আমার এই সামান্য বক্তব্যকে তো ওরা সহ্য করতে পারে না। এই যে আমি বলছি ধর্ম নিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ইসলাম, দুটো কথাকেই সংবিধান থেকে বাদ দিয়ে গণতন্ত্রকে করা দরকার, এই কথা কি আওয়ামী লীগ সহ্য করতে পারে? কিন্তু এই ওয়ার্ল্ড পাওয়ারকে আপনি যত সামান্য সমালোচনা করলেই বা কি না করলেই, যে ধারণা এটা ছেড়ে আরো তাত্ত্বিক একটা পর্যায়ে চলে যায়। কোন পর্যায়ে যাবো সেটা বলে, আমি যে 28 দফা বক্তব্য দিয়েছি, এই বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা দরকার ছিল। যদি এরকম বক্তব্য পাকিস্তান আমলে কেউ দিতেন, অবশ্যই সেখানে অন্যেরা এটার পক্ষে অথবা বিপক্ষে বলতেন, এবং পক্ষে বিপক্ষে বলতে বলতে নতুন কথাও বলতেন। আজকে বদরুদ্দিন নীরব, আজকে সিরাজুল ইসলাম চৌধুরী নীরব, আজকে যতীন সরকার নীরব, আজকে আহমদ রফিক সাহেব, আর এই তো আমাদের দেশের লেখক, তারা সম্পূর্ণ নীরব। ইসলামী ধারায় কিছু লেখক আছেন, তারা এইগুলোকে মানে বর্জন করেই চলছে। এখন এমন একটা ভয়ানক কৃত্রিম অবস্থা এখানে তৈরি করে রেখেছে, এখানে কিভাবে এগিয়ে সফল হওয়া যাবে সেটা কঠিন। এখন যে কথাটাই আমি আসছি, হুমায়ুন আহমেদের কথা। রবীন্দ্রনাথ হুমায়ুন আহমেদ একটা প্লেনের লোক না, অনেক
হুমায়ুন আহমেদ আমাদের এখানে একজন অত্যন্ত জনপ্রিয় লেখক। হ্যাঁ, জনপ্রিয়। আমি সেই দিকটা রবীন্দ্রনাথের লেখায় ভালো মন্দের বোধটা খুব স্পষ্ট। এটা ভালো, এটা মন্দ, এইটা পছন্দ হলে ওটা পছন্দনীয় নয়, এই বোধটা মোটামুটি কষ্ট, কোনো কোনো জায়গায় বেশ প্রবল ভাবে কষ্ট। হুমায়ুন আহমেদের সেই ভালো মন্দের বিচারটা কষ্ট হয়। স্থূলভাবে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, এইটা এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, এরকম কিছু আছে। সামগ্রিকভাবে প্রতিদিনের জীবনযাত্রায়, তারা আশা আকাঙ্ক্ষায়, চলাফেরায়, সমস্ত কাজের মধ্যে যে মূল্যবোধের স্পষ্টতা থাকে, সেটা হুমায়ুন আহমেদের না। আচ্ছা, দ্বিতীয়, হুমায়ুন আহমেদ যে সায়েন্স ফিকশন জাতীয় লেখা লিখছেন, আরো কিছু কথা সায়েন্স ফিকশন জাফর ইকবাল মূলত লিখছে, হুমায়ুন আহমেদ যে হিমো এবং চিঠি চরিত্র তৈরি করছে, এগুলো তো প্রকৃতপক্ষে ছেলে মেয়েদেরকে, তরুণদেরকে কোনো উন্নত চেতনায় নেয় না, আবার চেতনা নিম্নগামী করে দেয় তাও না। মানে অলস সময় কাটানোর জন্য কোনো একটা কিছুতে ব্যস্ত হলে তার যে পরিণতি হয়, এটা সেই রকমই হয়। মানে আমাদের কিছু লেখা আছে, এর মধ্যে খোঁজ করলে হয়তো বলা যাবে যে এইগুলো কিন্তু সবটা মিলিয়ে হুমায়ুন আহমেদ মূল্যবোধের পরিচয় দেয় না, কৌতুকবোধ এবং আনন্দকে স্যাটিসফাই করে, এরকম একটা অবস্থা। জাতি গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠনমূলক কোনো চেতনাই নাই। কিন্তু রবীন্দ্রনাথের সেটা ছিল। বলতে পারেন রবীন্দ্রনাথ বাঙালি জাতীয়তাবাদী ছিলেন না, তিনি ভারতীয় জাতীয়তাবাদী ছিলেন। হ্যাঁ, সেটা বলা যায়। বাঙালি জাতীয়তাবাদ ছিল, কিন্তু বাঙালি জাতীয়তাবাদের মধ্যে ভারতীয় জাতীয়তাবাদ। হুমায়ুন আহমেদের এই জাতীয় অস্পষ্ট কৌতুক ধর্মী হালকা রসমূলক বক্তব্য, সেগুলোর দ্বারা আজকের স্টুডেন্টরা ভুল হয়ে আছে। আর এই স্টুডেন্টরা তো আপনাদের না, সেইটা আছে, মানে এখনো অত্যন্ত জনপ্রিয়। হুমায়ুন আহমেদের পেছনে পাবলিশার এরা ওরা অনেক টাকা খরচ করে ওই জনপ্রিয় রাখার জন্য। ছেলে মেয়েরা কেন আমাদের সমস্যা হলো যে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতা যদি বলতে পারতেন যে এই লেখকদের লেখা পড়ো, তাহলে আমরা হয়তো কিছুটা ব্যাকিং পেতাম। এখন আমরা নিজেরা নিজেদেরকে কতখানি রিসার্চ করতে পারি। আচ্ছা, এগুলো সমস্যা। সংবিধান সম্পর্কে বলছিলেন, তো আপনি কি মনে করেন প্রচলিত সংবিধান বা সংবিধানের প্রচলিত ধারাগুলো সবগুলো মেনে বা মৌলিকভাবে মেনে এই সংবিধানকে সংশোধন করা বা মৌলিক চেতনাগত জাগ্রত বিপ্লব সংগঠিত করা সম্ভব? আমি 28 দফাতে নতুন সংবিধান রচনা করার কথা বলছি। নতুন সংবিধান রচনা করার একটা উপায়ও বর্ণনা করেছি। এভাবে কাজেই গতানুগতিক ধারায় এই সংবিধানের সংশোধন হবে না। আজকে ধর্মনিরপেক্ষতাবাদীরা ক্ষমতায় আছেন, মুক্তিযুদ্ধের পক্ষশক্তি ক্ষমতায় আছেন, যদি কোনোভাবে ধর্মীয় শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ক্ষমতায় আসে, তাহলেই কেবল পরিবর্তন হতে পারে। সেটার সম্ভাবনা স্বাভাবিক রাজনীতি দিয়ে দেখা যায়। যদি জওহরলাল নেহরু বা এরকম কিছু লোক ধর্মের বিরোধিতাগুলো না করত, অথবা আজকের যে অবস্থা, সেই অবস্থা থেকে ধর্মীয় কোনো গোষ্ঠী যদি ক্ষমতায় আসে, তাহলে আপনাদের অবস্থাটা কি হবে বা আপনারা ধর্মীয় বিষয়গুলো কি হবে? জওহরলাল নেহরু ধর্মের বিরোধিতা করেননি। কোনো ধর্মীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে গেছেন, তবে তার লেখায় ব্যক্তিগতভাবে বলেছেন যে ঈশ্বর, দেবদেবী সারা জীবন অনেক অনুসন্ধান করেছে, কিন্তু সেরকম কিছু সন্ধান তো পাইনি। কাজেই যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত অনুসন্ধান করব, কোনো বিশ্বাসে স্থিত হবে না। এই ধরনের কথা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লিখেছেন, এবং এইটা লেখার পরেও জওহরলাল নেহরুর বিরুদ্ধে ধর্মীয় শক্তি ক্ষিপ্ত হননি। এবং জওহরলাল নেহরুর নেতৃত্বের মধ্যে এমন কিছু গুণ ছিল, তিনি ধর্মীয় শক্তিকে অ্যান্টাগোনাইজ করতেন। কিন্তু গণতন্ত্র ইত্যাদি বিষয়টি নিয়ে যেভাবে উপলব্ধি করেছিলেন এবং যেভাবে স্থাপন করেছিলেন, তাতে ধর্মীয় শক্তি ব্যবহার করার সম্ভাবনা ছিল। কংগ্রেস জওহরলাল নেহরুর নীতি থেকে সম্পূর্ণ সরে গেছিল, আর গান্ধীর নীতি তো অনেক বেশি গভীর এবং সূক্ষ্ম, সেখান থেকে তো জওহরলাল নেহরু সরে গেছে। আচ্ছা, আপনি যে বারবার কোন রাজনীতিক যদি এটা গ্রহণ করতেন,
28 দফা বা এইরকম বিষয় কিছু ঘোষণা করতেন। এই যে রাজনীতিকের কাছে বারবার ফিরে যাব কেন? আমরা যে কোনো বুদ্ধিজীবী চিন্তাশীল ব্যক্তির কাছ থেকে একই সঙ্গে রাজনৈতিক বৌদ্ধিক সমন্বয় আশা করতে পারি না কেন? না, এখানে ব্যাপারটা হলো যে এবং শেখ মুজিবের 6 দফা তো কেউ ঘোষণা করে মানে জনসমর্থন কিন্তু এইভাবে তৈরি করা হয় না। তার ব্যক্তিত্ব, তার জ্ঞান, তার পাওয়ারে, তার কৌশলে জাতি তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। তো সেই রকম সময়ের একটা ব্যাপার আছে, সময়ের দাবি কি সেটার একটা ব্যাপার আছে। শেখ মুজিব সময়ের দাবিতে সামনে আসতে পেরেছে। তখন জনজীবনে কতগুলো চাহিদা মুজিবের রাজনীতিতে বা নেতৃত্বে আসার অনেক আগে থেকেই তৈরি হয়ে আসছিল। গোটা জাতি তখন জাগ্রত ছিল। আর গত 30 বছর ধরে বাংলাদেশে যে জাতি, যে জনগণ, এটা ঘুমন্ত বলতে বোঝায় যে তার বেটার সেন্সেস ঘুমন্ত। আর পশু প্রাণীর সঙ্গে যেসব গুণ এক, সেইগুলো জাগ্রত। যেসব গুণের জন্য মানুষ মানবীয় গুণ, মানবিক গুণ, এইগুলো এখানে খুব দুর্বল, অনেকগুলো ঘুমন্ত। এই বাস্তবতা ভিন্ন। আর রাজনীতির বিরুদ্ধে নানান কৌশলে, প্রকাশ্যে এবং গোপনে এনজিও কর্তারা, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF ক্রমাগত গত 35 বছর ধরে প্রচার করছে। আমার ধারণা যে নিরাজনীতিকৃত হয়ে নিজেদের রাষ্ট্র হারিয়ে আমরা অথবা কোনো জাতি ভালো থাকতে পারবে না। ভালো করতে গেলে আমাদের জাতীয় ঐক্য দরকার এবং জাতি গঠন দরকার, রাষ্ট্র গঠনের প্রয়োজনে এবং রাষ্ট্র গঠন দরকার। এই ধারণা থেকে আমি রাজনীতিকে গুরুত্ব দিই। যখন সকলেই রাজনীতিকে অবজ্ঞা করছে, রাষ্ট্রকে অবজ্ঞা করছে, স্পষ্ট কোনো কথা বলছে না, জল ঘোলা করে রাখছে, সেই দিকে আমি কথা বলি। আজকের রাজনীতিকরা পাওয়ারে গিয়ে যেসব কর্মকাণ্ড করছে সেটা সমর্থন করা যায় না, আর তাদেরকেও দোষ দেওয়া যায় না, কারণ তারা জীবনের শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে রাজনীতি করেছেন এবং একের পর এক ধাপ অতিক্রম করে যে জায়গায় পৌঁছেছেন, জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু করার পর তিনি এ ধরনের কিছু কাজ করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই সব রাজনীতিকদের কর্মকাণ্ডের ব্যালেন্স রক্ষা করার জন্য বা তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আপনাদের পক্ষ থেকে, আপনাদের মতো কেন আসছে? একপাক্ষিক হলে চলবে না। রাজনৈতিক মহলে আগ্রহ থাকতে হবে বেটার ভালো চিন্তা অনুসন্ধান করা, গ্রহণ করা। আর রাজনীতির বাইরে যারা সাধারণ মানুষ, নাগরিক, সকলের অবস্থা একরকম না, যারা চিন্তাশীল, তাদের ব্যাপার হলো যে রাজনীতি যাতে ভালো হয়, সমাজ যাতে ভালো করে, সেরকম চিন্তা প্রকাশ করা। এই ক্ষেত্রে আমার যারা পর্যবেক্ষণ, যারা আমাদের দেশের চিন্তাশীল, প্রতিদিন মোট দেশের চিন্তা গত 30-35 বছর ধরে করছেন, এইগুলো তিনি একটা বিশ্বাস থেকে কথা বলছেন। বাংলাদেশের এবং দুনিয়ার বাস্তব অবস্থা থেকে নিশ্চিত না তার কথা বলবেন, তিনিই কথা বলবেন, কিন্তু এটা তো তার দেশ, তার কাল, তার পায়ের তলার মাটি, তার চারপাশের মানুষ, প্রকৃতি, এ থেকে নিশ্চিত হওয়া এরকম না। তিনি মার্ক্সবাদ অবলম্বন করে সব কথা বলছেন। সোভিয়েত ইউনিয়ন যেগুলো হয়ে গেছে, সারা দুনিয়া যেগুলো দিকে চলে গেছে, মানুষের স্বভাব, চরিত্র, আশা আকাঙ্ক্ষা বদলে গেছে, এই বিষয়গুলো বিবেচনা করে কথা বলছেন না। আপনি তো মার্ক্সবাদ নিয়ে কথা বলেন না, আমি মার্ক্সবাদ নিয়ে কথা বলি না। আমি মার্ক্সবাদকে কখনো ব্লাইন্ড ফেথ হিসেবে গ্রহণ করি নাই। কেউ বলতে পারবে না। আমার সেই কালের যাত্রা ধনিক থেকে এই পর্যন্ত 20-22টা বই বেরিয়েছে, অনেক বই বেরিয়েছে। তারপর কোনোতে মার্ক্সবাদ আছে, কিন্তু মার্ক্সবাদী বলতে যে ব্লাইন্ড ফেথ, এটা কোথাও না। আমি বাংলার ইতিহাস ঐতিহ্য বাদ দিয়ে চিন্তা করি না। স্বদেশ চিন্তা, শেষ প্রশ্ন, স্বদেশ চিন্তা যে সংঘটা, সেটা প্রতিষ্ঠা তখন ছিলেন আদর্শ। তারপর সেটা আপনি প্রায় 13 বছর সভাপতি ছিলেন। এর দ্বারা আমাদের জাতীয় রাজনীতি, জাতীয় চিন্তা চেতনাকে কতটুকু প্রভাবিত করে? স্বদেশ চিন্তার সঙ্গে যতদিন আহমদ শরীফ ছিলেন, প্রথম পর্যায়ে ভালোই ছিল,
কিন্তু একটা পর্যায়ে যখন মৌলবাদ বিরোধী আন্দোলন বিবিসি রেডিও তীব্রভাবে প্রচার করে, তখন আহমদ শরীফ সাহেব এবং আরো কেউ কেউ ওই আন্দোলনের স্রোতে ভেসে গেলেন এবং ভেসে গিয়ে এমন অনেক কথা বলেছেন তীব্রভাবে, প্রবলভাবে, যেগুলো মানুষের ধর্মবোধকে আঘাত করেছে। আমি কখনো সেই বক্তব্য সমর্থন করিনি। আমি ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে সবসময় তাকে বোঝাতে চেষ্টা করেছি যে এটা অনুচিত, কিন্তু তিনি তার মতো কথা বলেছেন। তিনি যখন মারা যান তখন তার বিরুদ্ধে 23টা মামলা ছিল ধর্মদ্রোহ, বিভিন্ন জেলায়, ঢাকায় না, বিভিন্ন জেলায় 23টা মামলা। সেই 23টা মামলা নিয়ে তিনি মারা গেছেন। তিনি মামলাগুলো অ্যাটেন্ড করার জন্য গোপালগঞ্জে গেছেন, চিটাগাং গেছেন, রংপুর গেছেন। তার ছোট বেঁচে থাকলে না গেলে অ্যারেস্ট করে নেবে, না গেলে করে না, অ্যাটেন্ড করলে মামলা চলতে থাকে, মামলায় কিছু হয় না। আমি মনে করি ওই 23টা মামলা সেটা ওনার ব্যাপার, সেটা ওনার ব্যাপার। তিনি গেছেন, তিনি অনেক কিছু করেছেন, অনেক কিছু অমান্য করেছেন, এটা মামলার পর মান্য করে আইন মেনে চলা মানুষ শরীর। এখন শরীফের সেই মতের সাথে তো আমার মধ্যে কোনো মিল ছিল না। আমি কোনো জায়গায় সমর্থন করিনি। যে সভায় বক্তৃতা দেওয়ার জন্য অবস্থা খুব তীব্র হয়ে গেল, সেই সভাটা শরীফের সভাপতিত্ব হয়েছিল এবং আমি সেখানে প্রবন্ধ করেছিলাম। আমার প্রবন্ধটা লিখিত মুদ্রিত আছে, বাংলাদেশের রাজনীতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা, এই বইতে। এই বক্তব্যের সাথে শরীফের বক্তব্যের কোনো মিল নেই। ধর্ম নিয়ে বিরোধে আমি অনুৎসাহী। আমি কালের যাত্রার ধ্বনি বইতে এই যে প্রগতি ও প্রতিক্রিয়া, নতুন ও পুরাতন, এখানে ধর্মের কথা আছে, কিন্তু ধর্মের এই কথা নিয়ে কারো ক্ষুব্ধ হওয়ার, অসন্তুষ্ট হওয়ার কিছু না। তিনি তাঁর একটা উপলব্ধি বলতে পারেন, বলছেন, কিন্তু আমার সাথে মেলে না। তার চিন্তা ভুল, আমরা বোঝাবো তাকে তার চিন্তা ভুল, এরকম হতে পারে। এখনো কি আপনার ইউনিভার্সিটিতে ক্লাস নিতে হয়? আছি। দীর্ঘ বছর এটা করার পরে যেহেতু জাতীয় জীবনের সমাজ, রাজনীতি, অর্থনীতিকে প্রভাবিত করতে পারেননি কাঙ্ক্ষিত মাত্রায়, সেহেতু এখনো বা ওই দায়িত্বটা নিয়ে থাকার, পরে থাকার কি প্রয়োজন? আপনি এই শেষ বয়সে, সেটা তো জীবিকা সংস্থানের জন্য। আমরা চাকরি করেছি, পেনশন পাবেন না, চাকরি করেছি জীবিকা সংস্থা, সেই সঙ্গে ছাত্রদের সান্নিধ্যে থাকা, অনেক কথা বলা যায়, যেটা আমরা চাই সেটা প্রকাশ করার জন্য সুবিধা। তৃতীয়, বিশ্ববিদ্যালয়ের একটা অসাধারণ বড় ভালো লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি ব্যবহার করার সুযোগ। এই তিনটাই আমার ব্যবহার করার সুযোগ অবসরপ্রাপ্ত হলেও থাকবে না, তা থাকতে পারে। এখন জাতির জন্য কাজ করার জন্য সময় প্রয়োজন। এখানে যে আমার এই 2টা সপ্তাহে ক্লাস আমাকে কোনো অসুবিধা হয় বা কোনো সময় বিশেষ নষ্ট করে দেয়, তা যেমন আনন্দের, আনন্দের দরকার, সেখানে গেলে অনেকের সাথে দেখা হয়, যাদের সঙ্গে একটু তর্ক বিতর্ক করতে পারি, এই কারণে, অন্য কিছু না। বাংলাদেশ, বাঙালি জাতি, বাংলাদেশি যুব সমাজ একটি নেতৃত্ব চায়, একজন ব্যক্তিত্ব চায়। আলেম ওলামা, ধর্মনিরপেক্ষবাদ, আওয়ামী লীগ, বিএনপি, সবার মধ্যে একটা সমন্বয় তৈরিকারী একজন সমন্বয়ক চায়। সেই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে আশা করি, কিভাবে এইটা যে যথেষ্ট পরিমাণে চায় তা না, এই চাওয়াটাও ভাষা না, চাওয়াটা তীব্র হলে তারা খুঁজে বের করবে। আমি বলিস না, একজন সমন্বয়ক একেবারে যেরকম চাই সেরকম পাওয়া যাবে না। শেখ মুজিবকে যে তখন এই জাতি নেতা হিসেবে মেনে নিল, শেখ মুজিবের অনেক ত্রুটি ছিল, অনেক ডেফিসিয়েন্ট ছিল, তারপরেও মেনে নিয়েছে। কেন? এরকম পাওয়া যায় না। সুতরাং মন্দের ভালো যেটুকু পাওয়া যায় এটা নিয়ে আমাদের এগোতে হয়। এখনো আপনি যদি একেবারে বিশুদ্ধতাবাদী অবস্থান থেকে চান, কখনো পাবেন না। ভালো মন্দ মিলিয়ে মানুষ, এই ভালো মন্দ মিলিয়ে মানুষের মধ্যে যদি আপনি খোঁজ করে পান, এই লোকটাকে সমর্থন দিয়ে আমরা গড়ে তুলছি, তাহলে হতে পারে। আমি যদি তো এইখানে একটা খুব বড় বাধা তৈরি করে রাখা হয়েছে। আমেরিকানরা যেমন, ব্রিটিশরা যেমন মৌলবাদ বিরোধী আন্দোলন দিয়ে অনেক কিছু নষ্ট করে দিয়ে তাদের স্বার্থ হাসিল করেছে, একইভাবে অন্য আমাদের দেশীয় বাধা তৈরি করে রেখেছে। কথাটা বললেন, যে কাজ করবে জাতির জন্য, সমাজের জন্য, তার দেখতে হবে পুরা বিশ্ব একদিকে, সমগ্র দুনিয়া একদিকে, আমি আরেকদিকে। বাধা অতিক্রম করার জন্য স্ট্রাগল করতে হবে।
এবং বাধা একসময় অতিক্রম করা যাবে, কিন্তু একটা জায়গায় আজকে গিয়ে অনেক সময় হুজুর জায়গাটায় কাজ করে। কিন্তু যদি আপনার মতো আরো 5 জন, আমি একটা কথা বলি যে হুজুর জায়গাটায় কাজ করে, আমি যদি আপনার মতো আরো 4-5 জন ব্যক্তি খুঁজে বের করতে পারি, তাহলে তাদের সঙ্গে আপনি কি এসব বিষয়ে আলোচনা সমালোচনা করতে কাজ করতে আমি রাজি আছি। সময় দিতে পারবেন? সময় দিতে আমি চেষ্টা করবো। আমার বয়স হয়ে গেছে, সেজন্য অনেক কিছু পারি না। যেটুকু শক্তি আছে আমি সেটা করতে চাই, কিন্তু সেই রকম লোক তো পাই না। দেশটাকে আজকে 2 ভাগে ভাগ করে রাখছে। একদিকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি, স্বাধীনতার বিরুদ্ধ শক্তি বলে, আরেকদিকে স্বাধীনতার পক্ষ শক্তি। এবং যারা স্বাধীনতার পক্ষ শক্তি, তারা রাষ্ট্র ক্ষমতায় থেকে সমস্ত পদের মাধ্যমে সুবিধা নিয়ে এমন ভাষায় কথা বলে, কথাগুলো তো আর বলার প্রয়োজন নেই। আমি তো মনে করি কিন্তু তাদের কথা শোনার বহু লোক আছে দেশে। সমস্যাটা সেই জায়গায়, তাদের কথা তারা নিজেরাও বলছে, আবার কি আমরাও বলবো? না, তাদের কথা তো বলি না। তাদের যদি দেখাবার চেষ্টা করি, এটা হলো একটা মারাত্মক ব্যাপার। ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ইসলামের দেশ ভাগ করে রাখছে। এইখানে আমি কথাটা বলতে পারছি যে ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম দুটি সংবিধান থেকে বাদ দিয়ে গণতন্ত্রকে সফল করো, এবং গণতন্ত্র বলতে এই বোঝায়। এটা এই সংবিধান থেকে একটা সময়ে সুযোগ আসবে যে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এইভাবে দেশকে বিভক্ত করে না রেখে অপরাধীদের শাস্তি দেওয়া, বাকি সকলে মিলে দেশ গঠন, জাতি গঠন, রাষ্ট্র গঠন। এই সংবিধান যাদের দ্বারা রচিত এবং সংশোধিত, পরিবর্তিত, যেভাবে সংবিধান নিয়ে যা হয়েছে এই পর্যন্ত, এই সংবিধানকে মৌলিকভাবে সংশোধিত না করে এই 1-2 ধারা হবে না করলে, যে কারণে আপনারা তো দাবিও তোলেন এইটাই যে সংবিধান থেকে। আমি যে কথাটা বলতে চাইছি, 28 দফা ইটসেলফ একটা ভিন্ন সংবিধান, যে রাষ্ট্রের সংবিধান না, জনজীবনের সংবিধান, দল গঠনের সংবিধান। এর একটা পয়েন্টে রাষ্ট্র গঠনে তো পুরাটা কল্পনা বিলাসী। আপনি বলেছেন হতে হবে না, হতে হবে বলছি না হবে। এই দেশে যা কিছু ভালো অতীতে হয়েছে তার মধ্যে কল্পনার স্থান ছিল। কল্পনা যুক্ত না থাকলে এই যে যুক্তফ্রন্টের 21 দফা, এগুলোকেও কল্পনা বিলাসী বলা হতো। পাকিস্তান আন্দোলন হয়েছিল, পাকিস্তান আন্দোলনকেও ম্যাডম্যানস ড্রিম বলা হতো, এটা পাগলের স্বপ্ন, এই কথাটাই বলা হয়েছে বারবার। তারপরে বাঙালি জাতীয়তাবাদ, এইগুলোকেও ইউটোপিয়ান অবস্থা বলা হয়েছে। তাহলে এইভাবে আসছে। 28 দফাকে আজকে বলতে পারে কল্পনা বিরাট বাস্তবতা, কিন্তু এই দেশের মানুষকে যদি কোনোদিন উঠতে হয় তাহলে অবশ্যই 28 দফাই অবলম্বন করতে হবে না, এমন না, 28 দফার মতো কর্মসূচি নিয়ে করতে হবে। আর সম্পূর্ণ ধর্মভিত্তিক কর্তব্য নিয়ে যে উঠতে পারবে কোনো শক্তি, এইটাও মনে করার কারণ নাই। কারণ আমাদের যে গত 200 বছরের ইতিহাস ঐতিহ্য, তাতে এই কিন্তু পাকিস্তান তো ধর্মভিত্তিক বক্তব্য না, ধর্মভিত্তিক না, পাকিস্তান ধর্মভিত্তিক ছিল না বক্তব্য একটু। পাকিস্তান পরবর্তীতে মুসলমান ভিত্তিক বক্তব্য। পাকিস্তান ছিল মুসলমান সম্প্রদায়ের অধিকার, মর্যাদা এবং স্বার্থ প্রতিষ্ঠার জন্য দল মুসলিম লীগ, লাহোর রেজলিউশন, সবকিছুতেই ইসলাম ভিত্তিক রাষ্ট্র গঠন করবো এরকম কথা ভুলেও পাকিস্তানের কোন নেতা বলেন। জিন্নাহ সাহেবের জীবনী যারা লিখেছেন তারা উল্লেখ করেছেন যে জিন্নাহ সাহেব নিরীশ্বর ছিলেন, নাস্তিক ছিলেন। লিয়াকত আলী, অন্য যারা ছিলেন জিন্নাহ সাহেবের চারপাশে, তাদের জীবনও সেরকম ছিল। তারা নামাজ পড়তেন না, রোজা করতেন না। জিন্নাহ সাহেব তো তখনকার পাবলিক মিটিং এ জোহরের নামাজ হতো, আসরের নামাজ হতো, মাগরিবের নামাজ হতো, 3 নামাজ আমরা দেখেছি অনেকদিন ছিল। জিন্নাহ সাহেব নামাজের সময় এক জায়গায় চেয়ারে বসে থাকতেন, তিনি নামাজের সময় দিতেন না। এই জোহরের নামাজে না, আসরের নামাজে না, মাগরিবের নামাজ, এই নিয়ে মুসলিম লীগের নেতারা থেকে অনেক কথা বলছে। তিনি বলতেন যে আমি ভণ্ডামি পাবো না, এইসব থেকে বোঝা যায় না। যাই হোক, অনেক কথা আছে। পাকিস্তান আন্দোলন সম্পর্কে আওয়ামী লীগের লোকেরা যে কথা প্রচার করে গিয়ে ঘটনা 100% মিথ্যা। পাকিস্তান কোন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন ছিল না, মুসলিম লীগ কোন ইসলামী দল ছিল না। এই দেশে ইসলাম ভিত্তিক দল একটাই হয়েছে, জামাত ইসলামী। ইভেন নাজামে ইসলামী ধর্মভিত্তিক দল ছিল না, মুসলিম লীগ তো ছিলই না। আজকের যে আওয়ামী লীগ বিএনপির যে সংঘাত, সহিংসতা, মারামারি,
সেগুলো থামানোর জন্য বা তাদেরকে একেবারে স্টপ করে দেওয়ার মতো একটা পাওয়ার বা একটা চেতনা, সেগুলো আপনাদের মধ্যে বিন্দুমাত্র পাওয়া যায় না। জীবনের মানে মায়াটা এত কেন? না, জীবনের মায়া ত্যাগ করে কখন? যদি জীবনের মায়া ত্যাগ করলে কোন কাজের কাজ হয়। কাজের কাজ মানুষ এতটাই ঘুমন্ত, মানুষ এতটাই ঘুমন্ত, এখানে মানুষ কিভাবে ডাকবে, মানুষকে কিভাবে ডাকানো যায়, এইটাই চেষ্টা করা। এখানে আজকের সাধারণ মানুষরা যেমন 24 ঘন্টা, মাস, বছর, সপ্তাহ জীবিকা নির্বাহের জন্যই চিন্তা চেতনায় মানে আবদ্ধ, ঠিক বুদ্ধিজীবী লেখক কলামিস্টগণও যদি জীবিকা নির্বাহ সংসার নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তারা দেশ জাতির চিন্তা করছেন না। তো দেশ জাতির চিন্তা কদাচিৎ একজন দুজনের মধ্যে পাওয়া যায়। এই যে এত পোস্ট এডিটোরিয়াল লেখা, আপনি যদি ক্রিটিক্যালি পড়েন তাহলে একজন দুজন তিনজন যেতে পারে, বাকিরা লেখার জন্য লিখছে, বলার জন্য লিখছে, কেউ খ্যাতি অর্জনের জন্য, কেউ সামাজিক পরিচিত নিয়ে চলার জন্য। কদাচিৎ একজন দুজনের লেখার মধ্যে পাবেন এই কথাটা বলে তো উনি ক্ষতিগ্রস্ত হবেন, তারপরে তিনি লিখছেন। এরকম হলো বাস্তবতা সব জায়গায় লিখা। হলো যে কথাটা আগে বলছিলাম যে 6 দফা আন্দোলনকালে এবং তারও আগে জাতি জাগ্রত ছিল। ব্রিটিশ শাসিত ভারতের শেষ পর্যায়ে, পাকিস্তানের পুরো সময়ে, বাংলাদেশ প্রতিষ্ঠার পরেও বছর 10 এই জাতি জাগ্রত ছিল। তারপরে এটাকে ঘুম পাড়িয়ে ফেলা হয়েছে, নন ইস্যুকে ইস্যু বানিয়ে, এটা সমস্যা নয় সেইগুলিকে সমস্যা বানিয়ে হুজুগে ফেলে মানুষকে মত্ত রেখে নানান স্বার্থ আদায় করে দিচ্ছে। এই যে টোটাল একটা বিভ্রান্তির মধ্যে আমরা পড়েছি, এটা থেকে কিভাবে উঠা যায়, কিভাবে ওঠা যায় সেটা যদি আপনারা না বলেন, কে বলবে? আমি যে কথাটা বললাম যে 28 দফা নিয়ে যদি আলোচনা হতো, সমালোচনা হতো, 28 দফানে আপনি কি কখনো সংবাদ সম্মেলন করেছেন? সংবাদ সম্মেলন করেন নাই, কিন্তু আমি এটার সমালোচনার আহ্বান করেছেন? করেন না। সমালোচনার আহ্বান করলে কি হবে? পত্রিকা, মিডিয়া তো পাবলিসিটি দেবে না, তারা প্রতিজ্ঞাপত্র এগুলিতে আসবে না। পাবলিসিটি দেওয়া না দেওয়া, আপনি আপনার এমন কোন কথা বক্তব্য নাই যেটা পাবলিসিটি হয় না, করে না? হয়, এই হওয়া দিয়ে তো কার্যকর হয় না, বুঝতে পারলেন না? বিভিন্ন পত্রিকা, অনেকগুলো পত্রিকা, এর মধ্যে স্ক্যাটার পেতে নানা বক্তব্য আসে, তার মধ্যে এমন বক্তব্য যায় কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ শক্তি থাকবে। আমি এই মাস 3 আগে, 3 মাস 3.5 মাস আগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটা লেখা দিয়েছিলাম, ধর্ম ও মতাদর্শ এই নামে। এতে ধর্ম ও মতাদর্শ সম্পর্কে বেশ কিছু কথা ছিল। সেই লেখাটা বাংলাদেশ প্রতিদিন একটা অংশ ছাপছে। এটা প্রথম অংশ নামে উল্লেখ করে একটা অংশ ছাপছে। তারপরে 1.5 মাস চলে গেছে, বাকি অংশ ছাপে। আমি একদিন টেলিফোন লেখাটার বাকি অংশ ছাপেন, বলছে হ্যাঁ ছাপো। আমি এটা বলা 2-3 দিন পরে বাকি অংশটা ছাপছি। মাঝখানে 1.5 মাসের বেশি, 1 মাস মানে 17-18 দিন ব্যবহার। লেখাটা যদি পরপর বের হতো 2 দিনে, অথবা মাঝখানে সপ্তাহখানে গ্যাপে থাকতো, তাহলে 2টা লেখা মিলিয়ে অনেকে পড়তো। এবং সেই লেখাটা বের হওয়ার পরে বহুজন আমাকে টেলিফোন করছে, কেউ শুধু প্রথম অংশ পড়েছে, কেউ শুধু শেখা অংশ পড়েছে। আমি বলছি যে আপনারা ইন্টারনেটের মাধ্যমে আপনি বের করে দেখতে পারেন, ওই লেখা নিয়েও আলোচনা হতে পারে, এবং বাংলাদেশ প্রতিদিনে লেখা দিলে তারা ছাপতেও পারে। আচ্ছা, এই হলো কেন্দ্রীয় বিষয়, যেটা নিয়ে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্কের মধ্য দিয়ে সত্যের দিকে যাত্রা সম্ভব। যেটা করতে পারতেন মানিক মিয়া ইত্তেফাক পত্রিকা, মানিক মিয়া সম্পাদিত পত্রিকা। মানিক মিয়া মেরুদণ্ডশীল লোক ছিলেন, বিভিন্ন মত নিয়ে তর্ক বিতর্কের মধ্য দিয়ে সত্যের দিকে যাত্রার দৃষ্টিভঙ্গি ছিল। কতগুলো লিমিট তিনি একই রকম মৌলানা আকরম খান আজাদ পত্রিকা এরকম ছিল। আমরা এই আদর্শ এই বিষয়টা বাস্তবায়িত করার জন্য এই জিনিসটা করতো। এখনকার বাংলাদেশ বিভ্রান্ত করতে পারে যে কোনো জিনিস উঠতে দেয় না। বাঙালি জাতি যে ঘুমন্ত,
এই ভ্রমণের পেছনে আপনি তো এর মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চেয়ারম্যান দীর্ঘদিন। এটা আমাদের দেশে একটা সর্বোচ্চ পর্যায়ের পদ। সেই সূত্রে এই বাঙালি জাতির ভ্রমণের পেছনে আপনি নিজেকে কতটুকু দায়ী বলে মনে করেন? আপনি আর দায় ভাবছেন ঘুমিয়ে যাচ্ছে, আমি চেষ্টা করছি যাতে ঘুমিয়ে না যায়। জাতি ঘুমিয়ে পড়েছে, আমি চেষ্টা করেছি ঘুম থেকে কিভাবে তোলা যায়। এই আমি যতখানি পারি, চেষ্টার একটা চূড়ান্ত আমি যতখানি পারি ততটা করবার চেষ্টা করেছি। গত 45 বছরে বা আরো বেশি সময়ে, গত 50 বছরে প্রকাশিত আমার গোটা বেশি বই আছে। যদি সেই বইগুলো ক্রস এক্সামিন করা যায়, আমি বলছি না আমার সব চিন্তা ঠিক, এটা বলছি যে সিনসিয়ার চিন্তার প্রকাশ আছে। এই চিন্তাকে অবলম্বন করে এই দেশকে, এই কারণকে বোঝা সম্ভব এবং সামনে কি করণীয় সেটা অবশ্যই। আপনি নিজেও বলেছেন লেখালেখি দিয়ে হবে কাজ। দেখুন, আপনি সশরীরে বের হয়ে জাতীয় ঐক্যে ডাক দিতে পারেন। আমি কিভাবে ডাক দেবো? আমার ডাক কে শুনবে? আমার ডাক কে শুনবে? আপনি তো রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কি বললো? আমি যদি এখন বিএনপিতে যাই, এই যে বিএনপির সভার দাওয়াত দিচ্ছে বিএনপিতে যাই, তাহলে ইফতারের দাওয়াত, ইফতারের দাওয়াত যাই না, মানে দাওয়াত সবসময় দেয় কত বিভিন্ন দল, কিন্তু আমি চাই না ওই প্রেসিডেন্ট ভবন থেকে, প্রাইম মিনিস্টারের থেকে দাওয়াত করার পরে আপনি কেন যাবেন না? গিয়ে তাকে বলেন বসার জন্য, কথা বলার জন্য। আমি যারা প্রবীণ লোক বিএনপির তাদেরকে চিনি, নানাভাবে তাদের সাথে আলাদা আলাদা ভাবে আমার কথা বলে। আপনি সরাসরি এখানে কার্ডটা এসেছে বিএনপি নেত্রীর আপনি তো সরাসরি তার সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ, সেখানে গেলে কথা বলা যায়। রাজনীতিকদেরকে আপনি পাত্তা দেওয়ার প্রয়োজনটা কি? এইসব প্রবীণ নামের মেরুদণ্ডহীন রাজনীতিকদের আপনি পাত্তা দেওয়ার প্রয়োজন কি? আপনি সরাসরি তার সঙ্গে কথা বলবেন। তার সঙ্গে কথা বলে কি করবে? এদেরকে কোনো অনেস্টি আছে, ফেয়ারনেস আছে? এই জিয়া অরফেনেজ ট্রাস্টের টাকা মারার কি দরকার ছিল? এই টাকা মারার ফলে বর্ষি দিয়ে ঝুলিয়ে রাখছে। এখন বর্ষিতে আটক। টাকা কি আসলে মেরেছে? টাকা আসলে না মারলে এইভাবে আসতো না, মানে কোনো সন্দেহ আছে? এখানে একটা দুইটা কেস আসছে, একটা দুইটা কেস আসছে, অনেক টাকা মারছে। মানে এই জিনিসগুলো লোকগুলো এতটাই রটেন হয়ে গেছে যে এরা যদি রাজনীতি রিটায়ার করতেন, একটু সরে দাঁড়াতেন, তাদের কিছু মনে হতো। কিন্তু অত্যন্ত জঘন্য রকমের স্বার্থান্বেষী লোকেরা এমন ভাবে, এটাই ইফতার পার্টির দল, এমন ভাবে তাদেরকে বেঁধে রেখেছে যে এইখানে এদের দিয়ে কোনো কিছু ভারতে দেওয়া সম্ভব নয়। আওয়ামী লীগের একই অবস্থা, অত্যন্ত জঘন্য।